সুপ্রিয় শ্রোতা, প্রিয় কথা প্রিয় গান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের শিল্পী এন্ড্রু কিশোর। আপনারা সবাই জানেন এন্ড্রু কিশোরের কথা, তবে অনেকেই হয়তো জানেন না এন্ড্রু কিশোরের পুরো নামটা। একসময় ছিল এন্ড্রু কিশোর কুমার বাড়ই। আজকে যিনি সকলের কাছে এন্ড্রু কিশোর হিসেবে পরিচিত। দাদা কেমন আছেন? ভালো। আমি আপনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই অনুষ্ঠানে যারা শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আমার অনুষ্ঠান শোনার জন্য। আমরা প্রথমে শিল্পীর সাথে খোলামেলা আলোচনা করব। এই অনুষ্ঠানে সাধারণত আমরা শিল্পীদের সঙ্গীত জীবনে আসার কাহিনীগুলো শুনে থাকি। তারা কখন কী ধরনের গান পরিবেশন করে থাকেন, তাদের বর্তমান অবস্থা কী, তারা কবে থেকে এই সঙ্গীত জগতের সাথে জড়িত, এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে প্রথমেই আমরা শিল্পীর কাছে জানতে চাইব শিল্পীর সঙ্গীত জীবন কবে কিভাবে শুরু হয়েছে। সঙ্গীত জীবন শুরু বোধহয় যত সময় 64-65 সালে হবে। তো আমার প্রথমে ওস্তাদজির কথা বলতে হয়। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, যিনি এখানকার চিফ মিউজিক প্রডিউসার হিসেবে শেষে চাকরি বাংলাদেশ বেতার রিটায়ারমেন্ট নিয়েছেন। এবং আমার ওস্তাদজির প্রথম ছাত্রী ছিলেন আমার বড় বোন, কিন্তু কোনো নামটা শুনবো, মার্সেলা শিখা ডক্টর এখন। তো যেহেতু আমরা 3 ভাই বোন ছিলাম এবং খুব ছোট্ট পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা মা দুজনে চাকরি করতেন, তো সেই সুবাদে 3 ভাই বোনকে একসাথে লেখাপড়া করানো বা একসাথে মেনটেন করানো অসুবিধা হতো। যার কারণে বাবা মা আমার 2 ভাই বোনকে পাঠিয়ে দিলেন বরিশাল মিশন স্কুলে, রেসিডেন্সিয়াল, এবং তখন আমি একা থাকতাম। তো সেই ওস্তাদজি তখন আমাদের খুব ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, এবং বাবার পরে আমরা তাকে জানতাম যে হি ইজ দ্য গার্জিয়ান অফ আওয়ার ফ্যামিলি। তো উনি তখন বললেন যে, বৌদি, আমার প্রথম ছাত্রী জীবনের সে যখন চলেই গেল তাহলে তার কোনো স্মৃতি থাকলো না এই পরিবারে। তো মা তখন বললেন, ঠিক আছে, কিশোর তো একটু গানটার মানে ভালোবাসে, ও দেখতাম পাশে বসে থাকতো, তা আপনি ইচ্ছে করলে ওকে নিতে পারেন, ওকে যদি আপনি দেখেন পারেন কিনা। সেইভাবে আমার হাতে করি এবং সুরবাণী সঙ্গীত বিদ্যালয় যাত্রা। আর এই বাংলাদেশ বেতার রাজশাহীর সাথে আপনার সম্পর্ক কখন কিভাবে হয়? তখন থেকেই মোটামুটি রেডিওর সাথে সংযোগ। কারণ 1964 সন থেকে ধরে নেব আমরা, 64-65, কারণ আমি বোধহয় একমাত্র শিল্পী যার বাড়ি রেডিও সবচেয়ে কাছে, অর্থাৎ রেডিও আঙিনার পাশাপাশি। আঙিনা মানে ঠিক পরের পাশে আমার বাসা। আমি কোয়ার্টারে থাকতাম হসপিটালে। আর এই তখন শিশু মেলা অনুষ্ঠান চলতো। হ্যাঁ, শিশু মেলা অনুষ্ঠানে গান গাইতাম। ছোটবেলায় সমস্ত গান গাইতাম, যেমন আধুনিক, নজরুল, রবীন্দ্র, দেশাত্মবোধক। তারপরে বয়সটা একটু, যেটা ছেলেদের ক্ষেত্রে হয়, গ্রোয়িং এজ, একটা ভয়েস চেঞ্জ হয়। সেই সময়টা কিছু গ্যাপ। হ্যাঁ, এবং সেই গ্যাপে আমাদের ওস্তাদজির একটা নির্দেশ ছিল যে কেউ গান গাইতে পারবে না এবং তাকে গান গাইতে দেওয়া হবে না, দিলে ভয়েসে প্রবলেম হতে পারে, জার্ক আসতে পারে। ফর দ্যাট রিজন আই স্টপ মাই ভয়েস সিঙ্গিং। এবং তারপরে স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষে যাওয়া, এবং যেহেতু তারুণ্যের সেই সময় একটা ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে আমি যখন ফিরলাম, আমার ওস্তাদের আশা ছিল যে আমি খুব ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হব, কিন্তু ওইভাবে তালিম দিতেন উনি। কিন্তু ফেরার পরে দেখা গেল যে আমি ক্লাসিক্যালের সেই ভেতরের ভাবটা আমার ভেতর থেকে হারিয়ে গেছে। আমি তখন মডার্ন সিঙ্গিংয়ে খুব বেশি ছুটাছুটি করছি। তখন উনি বললেন যে, ঠিক আছে, আধুনিক গান যখন গাচ্ছ তুমি গাও, ক্লাসিক্যাল তোমার হবে না, তা আধুনিক গানই শিখো, আধুনিক গানই গাও। আচ্ছা, সেই শিশু শিল্পীর সময়ের কথা যদি আমরা বলি, তখন আপনি কি ধরনের গান করতেন? শিশু শিল্পী হওয়ার সময় সব গাইতাম ঠিক সেইভাবেই। আমি স্বাধীনতার পরে যখন আসলাম, তখন একদিন দেখলাম একটা চিঠি এসছে রাজশাহী রেডিও থেকে, যে এরকম আপনাকে আধুনিক, নজরুল, রবীন্দ্র, দেশাত্মবোধক, পল্লীগীতি, এই 5টা বিষয়ে গান গাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। অর্থাৎ আপনি এনলিস্টেড হয়েছেন। কিন্তু আমি কিন্তু অডিশন দেননি, কিন্তু যেহেতু শিশু শিল্পী থেকে এনলিস্টেড হয়ে গেলাম। আচ্ছা, সেই ঠিক আছে। এবং সেইভাবে সব রকম গান গাওয়া। আমার জীবনে প্রথম ফার্স্ট প্রোগ্রাম কিন্তু রবীন্দ্রসঙ্গীত। এবং সেই গানটা ছিল আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। এইটা দিয়ে প্রথম গান আমার অ্যাডাল্ট হয়ে রেডিওতে প্রথম। এবং আমি যে স্টুডিওতে বসে কথা বলছি, মনে এই স্টুডিওতে সম্ভবত আজকে সেই একই স্টুডিওতে কত বছর পরে হবে, তাই না? 72 সনের পর থেকে যদি চিন্তা করেন, আজকে 2011 সালে এখানে আবার এত বছর পরে আপনি আসছেন। আমরা আপনার কাছে খুব কৃতজ্ঞ যে আপনি এতদিন পরেও সেই এক স্টুডিওর কথা স্মরণ করেছেন। আমরা স্টুডিওতে আসার পথে পরিচিত অনেক যন্ত্রী বা অনেক মিউজিক প্রডিউসার সবাই আপনার সাথে কথা বলেছে। এবারে আপনার কাছে জানতে চাইব, আপনি আর কি ধরনের গান করতেন এই বেতারে? সব ধরনের গাইতাম, কিন্তু বেসিক্যালি এরপরে যখন আপনি সেই সময় যে গানগুলো করেছিলাম, আমি আধুনিক গানের কথা, দুইটা গানের কথা যদি বলতেন বা আমাদেরকে শোনাতেন। একটা গান ছিল বোধহয়, 4 দেয়ালের মধ্যে আমি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি,
চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার সাধ্য কি আর রাখি। সেই কারণেই নিত্যদিনের সঙ্গে সাথী খুঁজি, হারায় হারায় ভয়টায় আমার হয়েছে আজ পুঁজি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, আহা আহা আহা। আকাশ আমার নাগাল পাওয়ার সীমার মাঝে নাই, দেউরি হলো সিংহ দুয়ার ঘরের সীমানায়। আকাশ আমার নাগাল পাওয়ার সীমার মাঝে নাই, দেউরি হলো সিংহ দুয়ার ঘরের সীমানায়। বাইরে টুকু দেখতে পারি যাওয়ার হুকুম নাই, বাইরে টুকু দেখতে পারি যাওয়ার হুকুম নাই। মনকে বলি চোখটা খুলে থাক না শুধু খুশি, সেই কারণেই নিত্যদিনের সঙ্গে সাথী খুঁজি, হারায় হারায় ভয়টায় আমার হয়েছে আজ পুঁজি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার সাধ্য কি আর রাখি। সেই কারণে নিত্যদিনের সঙ্গী সাথী খুঁজি, হারায় হারায় ভয়টায় আমার হয়েছে আজ পুঁজি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, আহা আহা আহা। ফাগুন আমার শ্রাবণ ধারার মধ্যে পেলমি, সাগর খোঁজার ইচ্ছে আমার চোখের জলে। ফাগুন আমার শ্রাবণ ধারার মধ্যে পেলমি, সাগর খোঁজার ইচ্ছে আমার চোখের জলে। বাঁধন ভেঙে বেরিয়ে যাব ইচ্ছে যখন হয়, বাঁধন ভেঙে বেরিয়ে যাব ইচ্ছে যখন হয়। হাজার নিশে দেয় যে বাধা হৃদয় দিয়ে বুঝি, সেই কারণে নিত্যদিনের সঙ্গে সাথে খুঁজি, হারায় হারায় ভয়টায় আমার হয়েছে আজ পুঁজি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার সাধ্য কি আর রাখি। সেই কারণে নিত্যদিনের সঙ্গী সাথী খুঁজি, হারায় হারায় ভয়টায় আমার হয়েছে আজ পুঁজি। চার দেয়ালের মধ্যে আমি বন্ধ নাচার পাখি, আহা 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 আহা। বা তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, এই ধরনের গান ছিল। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। মিলনের শত রঙে পাল তুলে আসবে সেদিন এইভাবে, এইভাবে
আশায় রঙিন, ছন্দ থেমে যায়, কল্পনাও যায়, ছন্দ থেমে যায়, কল্পনাও যায়, ছিঁড়ে বিরহ ব্যথায় ভাবিনি তখন। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। ভাবনার গাছে গাছে জেগেছিল বনে মুকুল এই নামে, এই মনে, এই নামে, এই মনে ফুটেছিল বাসার বকুল। স্বপ্ন ভেঙে যায়, পূর্ণিমাও যায়, স্বপ্ন ভেঙে যায়, পূর্ণিমাও যায়, মেঘেরও ছায়ায় ছায়ায় ভাবিনি তখন। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। তুমি আমার হৃদয়ে এসেছিলে একটি ফাগুন, তুমি আমার জীবনে জ্বেলেছিলে প্রথম আগুন। অ্যাকচুয়ালি সেই সময় যিনি আমাদের স্কুলের সিনিয়র স্টুডেন্ট ছিলেন, উনি একসময় মিউজিক প্রডিউসার ছিলেন, এখানে গায়কও ছিলেন এবং পরে ট্রান্সক্রিপশন সার্ভিসের চিফ মিউজিক প্রডিউসার রিটায়ারমেন্ট করেছেন, এইচ.এম. রফিক, ওনার কথা বলতে হয়। তো উনি বারবার আমাকে এসে, উনি যেহেতু ঢাকায় যখন চলে গেলেন চাকরি নিয়ে, তখন যখন ঈদের সময় আসতেন তখন বলতেন, তুই ঢাকায় আয়, তুই ঢাকায় গেলে ভালো করবি, তোর গলাটা ঠিক রেডিওর চেয়ে বেটার ফিল্মে হবে। তো ওনারই একটা অনেক ত্যাগ, অনেক চাওয়ার থেকে কিন্তু আমার ঢাকায় যাওয়া। যদিও সেখানে ওনার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি সেই যুগের কথা বলবো এই কারণে যে সেই যুগের ত্যাগী মানুষদের আমরা কখনো ভুলতে পারি না, ভোলা উচিত না, কারণ এই যুগে সেই ত্যাগী মানুষের সংখ্যা খুব কম। এবং সেই সময় রেডিওর যিনি স্টাফ ছিলেন ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিসের, দুলাল ভাই, এখন যিনি রিটায়ার করেছেন, রিটায়ারমেন্ট করেছেন, হ্যাঁ, তো সেই দুলাল ভাইয়েরও, রিটায়ারমেন্ট হ্যাঁ, ওনার দায়িত্ববোধ, তার এই যে বোধটা, সেটা অপূর্ব, অদ্ভুত একটা ব্যাপার ছিল। এইচ.এম. রফিক ভাই বললেন যে তুমি রেডিওতে আসো, বিকেলবেলায় আসবা। তারপর রেডিওতে বিকেলবেলা বন্ধ, তুমি না, তোমার জন্য দুলাল ভাই থাকবে, দুলাল ভাই তোমাকে আলম খান সাহেবের বাসায় নিয়ে যাবে, যিনি তখন সঙ্গীত পরিচালক ছিলেন। এবং আমি তোমার সন্ধ্যা, না না, আলম খান সাহেব। তা আমি বললাম সন্ধ্যাবেলায় কেন? তো বলে সন্ধ্যাবেলায় সব সিনেমার গান টান হয়, প্রডিউসাররা আসে, সেই সময় যদি তুমি যাও, কারো ভালো লেগে গেলে, কারো গলা যদি পছন্দ হয়ে যায়, তখন কপাল খুলে গেল। তা আমি স্বপ্নের মতোই মনে হলো, গল্পের মতো মনে হলো ঘটনাটা, কিন্তু আসলে বাস্তবে আমার জীবন তাই ঘটলো। আমি যখন ওনার বাসায় গেলাম, দেখলাম ছবির পরিচালক, ছবির নায়ক, ছবির প্রডিউসার সবাই বসে আছে, গান শুরু হচ্ছে, এবং আলটিমেটলি ওইভাবেই ওখান থেকে আমাকে তারা চুজ করলো। এবং এই আমার জীবনের শুরু চলচ্চিত্রে। আমি দেখেন রেডিওতে গান গাইতে গিয়ে কিন্তু চলচ্চিত্র, আমি কিন্তু টেলিভিশনে গাইনি বা কোথাও অন্য কোথাও গাইনি, সরাসরি শিশু শিল্পী রেডিও, তারপরে এক সময় অ্যাডাল্ট সিঙ্গার ফর রেডিও, দেন রেডিও হিয়ার টু ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিস, দেন ট্রান্সক্রিপশন ফিল্ম। কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু মোটামুটি কোন সময় চলচ্চিত্রে আপনি? এটা হচ্ছে 77-78 সাল। ব্যাপারটা কিন্তু দেখেন, আমার কিন্তু কোনো কৃতিত্ব না, কৃতিত্ব হচ্ছে এই যে 2-3 জন রেডিওর মানুষ, যেমন এইচ.এম. রফিক সাহেব যদি ঢাকায় না নিয়ে যেতেন তাহলে হতো না। আবার ঢাকায় নিয়ে গিয়ে ওই দুলাল সাহেব যিনি রেডিওর এখন মানে আরডি হয়ে রিটায়ার হয়েছেন, উনি যদি আলম খানের বাসার সাহেব নিজে না যেত, আমার কোনো এক্সপোজার হতো না। মানে কোনো না কোনো ভাবে রেডিওর কিছু মানুষ বা কিছু নিবেদিত প্রাণের মানুষের কারণে এই পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছে। আমি অনেক ধন্যবাদ, আপনি স্বীকার করেছেন আপনার ভূতপূর্ব যারা আপনাকে সহযোগিতা করেছে তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা এর সাথে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতে কোন চলচ্চিত্রে বা কোন
ছবিতে কি ধরনের গান করেছেন এই সম্পর্কে যদি দুই একটা কথা যদি আচ্ছা, আমি তার আগে ট্রান্সক্রিপশনের একটু গল্প করি, যদি ট্রান্সক্রিপশনের গান দু একটা করা যেতে পারে। যেমন আমি প্রথমে গানটা যেটা গিয়েছিলাম সেটা সহেলি ও সহেলি দেব ভট্টাচার্যের সুরে। তো আমি খুব স্যাটিসফাইড হইনি গানটাকে, এবং হয়তো দেবুদাও অতটা আমার সম্পর্কে যা শুনেছেন হয়তো অতটা স্যাটিসফাইড হননি। কিন্তু আমি যখন দ্বিতীয় গান গাইতে গেলাম সেটা ছিল দেবুদারের একটা গান, সেটা দুপুরের নির্জন পার্কে এলে। এই গানটা আমরা শুনতে পারি, যে গানটা একটা ভালো গান ছিল। পার্কে এলে বড় বেশি মনে পড়ে তোমাকে, দুপুরের নির্জন পার্কে এলে বড় বেশি মনে পড়ে তোমাকে, সোনালি ফুলের মতো স্মৃতিগুলো আমাকে শুধায় সে কোথায় থাকে, সে কোথায় থাকে, কোথায় থাকে, বড় বেশি মনে পড়ে তোমাকে, দুপুরের নির্জন পার্কে এলেই। ঘাসের গালিচা পাতা নিমের ছায়া আজ তো জড়ানো সেই সুখের মায়া, ঘাসের গালিচা পাতা নিমের ছায়া আজ তো জড়ানো সেই সুখের মায়া, হারানো দিনের জল ছবি আঁকে বড় বেশি মনে পড়ে তোমাকে, দুপুরের নির্জন পার্কে এলেই। না জুড়ে পথিক স্মৃতি খোঁজে তো উদাসী এই চলার ভীতি, সবুজ আঙিনা জুড়ে পথিক স্মৃতি খোঁজে তো উদাসী এই চলার ভীতি, তোমারই আশায় পথে থাকে বড় বেশি মনে পড়ে তোমাকে, দুপুরের নির্জন পার্কে এলে বড় বেশি মনে পড়ে তোমাকে, সোনালি ফুলের মতো স্মৃতিগুলো আমাকে শুধায় সে কোথায় থাকে, সে কোথায় থাকে, কোথায় থাকে, বড় বেশি মনে পড়ে তোমাকে, দুপুরের নির্জন পার্কে এলেই বড় বেশি মনে পড়ে তোমাকে, 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 তোমাকে। তারপরে আমি গেলাম আলম খানের সুরে গাইতে।
এবং আলম খানের সুরে গান গাইতে গিয়ে আলম খান বললেন যে রেডিওর গানটা পড়ে শেখো, আগামীকালকে ছবির গান আছে, এটা গিয়ে নাও। এই শুরু হলো এই ছবি। আমার জীবনের স্টার্ট, এবং সেখান থেকে আজও গিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের জন্য যদি একটি ছায়াছবির গানের কথা বলতেন, আমরা শোনাতাম। অ্যাকচুয়ালি ছায়াছবির অজস্র গানের মধ্যে কোন ধরনের গান, যেমন ছায়াছবির যে গানটা আমি সবসময় বলতেই হয় আমাকে, কারণ আমি আমার কর্মজীবন শুরু করি 78 সালে, এবং আমি পুরোপুরি ঢাকায় পড়াশোনা শেষ করে যাই 80 সালে। কিন্তু 80 সালে গিয়েই আমি 82 সালে অ্যাজ এ বেস্ট সিঙ্গার, ন্যাশনাল বেস্ট সিঙ্গার হিসেবে অ্যাওয়ার্ড পাই, যেটা আমি মনে করি আমার জন্য খুব অল্প বয়সে হয়ে গেছিলো, তখন বুঝিনি মর্ম। কিন্তু যখন আমার বয়স বেড়েছে তখন বুঝি যে যারা 30 বছর ধরে কাজ করছেন তারাও অ্যাওয়ার্ড পাননি, কিন্তু আমি 2 বছর 3 বছরের মধ্যে একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। এটার মূল্যটা হয়তো পরে বুঝবো, আসলে পরে বুঝেছি। এবং সেই অ্যাওয়ার্ডের গানটা, ছবির নাম ছিল বড় ভালো লোক ছিল, এবং ছবিটার গান ছিল হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ঠুস। এটা এখন খুব কমন গান, এবং সবাই গানটি লেখা একজন মানে বিশিষ্টজন, এবং আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সাহেবের, এবং শ্রদ্ধা আলম খান সাহেবের সুর করা এটা। তো এই গানটা একটা মজা আছে যে এই গানটা যখন সৈয়দ শামসুল হক সাহেব লেখেন, তো উনি সেদিন আমরা আলম খান সাহেবের বাসায় একটা গানের সেটিং ছিল, তো উনি বললেন যে আলম সাহেব আমি তো আজকাল গান লিখি না এই কারণে যে কী লিখবো, যাই লিখতে চাই দেখি রবীন্দ্রনাথ নজরুল আগে লিখে ফেলেছেন, তো যদি নতুন কিছু লিখতে না পারি তার থেকে না লেখা বেটার, সেই জন্য আমি গান লিখি না। এই গানটা লিখে নেন বললেন যে আমি অনেক কষ্ট করে, অনেক খুঁজে, অনেক শ্রম দিয়ে, মেধা দিয়ে 4টা লাইন বের করেছি আমি, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ঠুস। এখন শেষ করতে যদি পারি গানটা, তাহলে আপনি মনে করবেন যে এই গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড আনবেই। কারণ কত কনফিডেন্ট তারা, কারণ এই গানটি এই ধরনের লেখা এই পর্যন্ত আজ অবধি কোথাও লেখা হয়নি বাংলা সাহিত্যে। তো এই ধরনের ভালো এবং গীতিকার, কনফিডেন্স কত, উনি বলেন আলম খান সাহেব আপনি যদি ভালো সুর করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি বেস্ট অ্যাওয়ার্ড পাবেন। তাই আর হয়েছে। যাকে দিয়ে গাওয়াবেন সে যদি ভালো গাইতে পারে ঠিক মতো, সেও অ্যাওয়ার্ড পাবে। তাহলে কম্বিনেশন এবং থেকে দে আর খুব দারুণ কনফিডেন্ট ফ্রম দ্য হয়েছে স্টার্টের অফ দ্য প্রোডাক্ট। মানে জীবনের একটা সন্তানের জন্ম দেওয়ার শুরুতেই কনফিডেন্ট যে এই সন্তান দি বেস্ট হবে, বেস্ট হবে। এবং তাই হয়েছে এই গানটার ক্ষেত্রে। মানে এখানে কিন্তু তিনটা জিনিস, একজন হচ্ছেন গীতিকারের একটা গীতিময়তা ছিল, অবশ্যই, তারপরে সুরকারের সুরের জাদু ছিল, আর কণ্ঠে আপনার উপস্থাপনা যেটা আপনি প্রেজেন্টেশন করেছেন, সবকিছু একটা দারুণ ওনাদের মধ্যে আমি সবচেয়ে নবীন, কাজে আমার নিজের কনফিডেন্স খুব কম ছিল। ওনারা তো কনফিডেন্ট হয়ে লিখেছেন বা কনফিডেন্ট হয়ে শুরু করেছেন যে হবেই, কিন্তু আমি খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে আমার যে বয়স সেই সময় গানটা আমার জন্য না। ওই সময় অনেকে শিল্পী ছিলেন যাদেরকে দিয়ে গাওয়ানো যেত, কিন্তু আলম খান সাহেব যেহেতু অত্যধিক স্নেহ করতেন আমাকে, উনি বলেন না এটা অ্যান্ড্রুই গাবে। তার সবাই বলে যে পারবে অ্যান্ড্রু, চেষ্টা করবো আমি, তা হয়তো পেরেছি কিনা জানি না, তবে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি। কিন্তু এটা অবশ্যই সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো অবস্থা ছিল বলেই আপনি পেয়েছেন। কিন্তু এই যে তখনকার গীতিকার যে গানগুলো লিখেছেন, মানুষ দীর্ঘদিন সেটা মনে রাখছে এখনো মানুষের মুখে মুখে, কিন্তু এখনকার পরিবেশটা কেমন? আসলে অ্যাকচুয়ালি যুগের গতিময়তার কারণে কিছু কিছু পরিবর্তন আসছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা যেটা বলি, আমাদের যেটা ধারণা বা যেটা বিশ্বাস, আমরা বা আমাদের আগের যে প্রজন্ম, যে কোনো গান যদি বাণী যদি শক্ত না হয়, বাণীর মধ্যে যদি ম্যাটেরিয়ালস না থাকে, তো যে শুনবে তিনি বেশি দিন মনে রাখতে পারবেন না, রিটেন করতে পারবেন, তার স্মৃতিতে মনে থাকবে না, আর ফলে কালক্রমে কিন্তু সেটা আর থাকে না। একটা সুর বা গায়কের ঝংকার দিয়ে ইনস্ট্যান্ট কিছুক্ষণের জন্য মাতানো যাবে, একটা মন আন্দোলিত করা যাবে, কিন্তু অনেক দিনের জন্য, অনেক সময়ের জন্য রাখা যাবে না। ফর্দার অনেক সময়ের জন্য, অনেক দিন রাখতে গেলে বাণীটাকে শক্ত করতে হবে, সেটা খুবই দরকার। কারণ আমার জীবনে যত গান যেগুলো খুব বেশি দিন ধরে জনপ্রিয়তা পেয়ে এসছে, সেগুলো সব কিন্তু বাণী শক্ত গান, কিন্তু যেগুলো বাণী দুর্বল সেগুলো হয়তো ইনস্ট্যান্ট জনপ্রিয়তা পেয়েছে কিন্তু টেকে নেই। যেমন আমি এখন একটা গানের কথা বলি, আমার সারা দেহ খেয়েও গো মাটি চোখ দুটো খেয়েও না। এই গানটা সেই যুগের সেই প্রজন্মের ছেলেরাও পছন্দ করেছে, তারপরের প্রজন্ম পছন্দ করেছে, তারপরের প্রজন্ম পছন্দ করে, এখন যারা ইয়াং তারা পছন্দ করে। বিভিন্ন গানের কথা বাণীর জন্য। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে
ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেউ গো মাটি। ও ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে। আমি জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেউ গো মাটি। ও ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে দিদি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে। আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেউ গো মাটি। ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার কাজ মিটবে না গো মিটবে না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ কেউ গো মাটি। ও তো আমরা অনেক কথাই বললাম, আর আপনার প্রিয় ছায়াছবির গান যদি বলা হয়, সেখানে আপনার দু একটা ভালো গানের কথা। ওই তো আমি যেগুলো বললাম যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।
বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান, যে গান শুনে সপেছিল মা বাবাকে মন প্রাণ। কোনদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়, সেদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। হায়রে মানুষ, তারপরে ডাক দিয়েছেন দয়াল আমারে। এই গানগুলো ডাক দিয়েছেন দয়াল আমারে এমন একটা গান, যখন আমি প্রথম ছবিতে গাইতে শুরু করলাম তখন নামের কারণে আমাকে চটুল গানের দিকে বেশি মানে ধাবিত করলো। সবার চাওয়াটাই ওটা, যেহেতু অ্যান্ড্রু কিশোর কুমারের একটা ভাব আছে, এবং সবাই ওদিকে চলে গেল। আলম খান সাহেব দেখলেন যে এ তো এদিকে যেতে গেলে ওদিকে গাইতে শুরু করবে, তো অন্যদিকে হবে না। তখন উনি এই যে ডাক দিয়েছেন দয়াল আমারে গাওয়ালেন। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি কত জানে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জানে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী। ও
আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। এই গানটা আমাকে প্রথম শহর থেকে গ্রামে নিয়ে গেল এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে, এবং যারা বাংলা দেশাত্মবোধক যারা মানে হোল্ড করেন, যেসব ব্যক্তি, যেসব মানুষ, তাদের সকলের মনে মুখে হৃদয় সব জায়গায় এই গানটা আমরা যেখানে ইভেন রাস্তাঘাটে বা গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে আমরা অনেকেই এই যে চেঞ্জেস অফ এটা বিরাট ব্যাপার। আরে মানুষ রঙিন ফানুষ তুম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারুরি নাই একটুখানি হুঁশ। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। আরে মানুষ, আরে মানুষ রঙিন ফানুষ তুম ফুরাইলে ঠুস। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলি দরিয়া, সোনার পিনিস বানাইছিলা নতুন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলি দরিয়া, সোনার পিনিস বানাইছিলা নতুন করিয়া। চেল চেলাইয়া চলে পিনিস দুই বা গেলে ভুষ। আরে মানুষ রঙিন ফানুষ তুম ফুরাইলে ঠুস। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, চালাইয়াছে সোনার পিদিম কীর্তু গড়িয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, চালাইয়াছে সোনার পিদিম কীর্তু গড়িয়া। জলমলাইয়া জলে পিদিম নিভে গেলে ফুস। আরে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারুরি নাই একটুখানি হুঁশ। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। আরে মানুষ, আরে মানুষ রঙিন ফানুষ রং ফুরাইলে ঠুস।
এবারে আপনার কাছে একটু জানতে চাইবো, প্রত্যেক মানুষের কিছু অভিজ্ঞতা থাকে, কিছু স্মৃতি থাকে গানের রেকর্ডিংয়ের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে বা গান বাণীবদ্ধকরণের ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে আপনার কোনো বিশেষ স্মৃতি আছে কিনা যা আমাদের শ্রোতাদেরকে বলতেন আপনি? আমি যেমন একটা ছোট্ট গল্প করতে পারি, গল্প ঠিক না সত্যি ঘটনা। এই বেতারের এই স্টুডিওর কথা বলি। এই স্টুডিওতে তখন আমার ওস্তাদজি বেঁচে ছিলেন, তিনি একটা এই সপ্তাহের বা এই মাসের গান, আবার যদি একটু ওনার নামটা স্মরণ করি আমরা। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, এটা এই মাসের গান বা এই সপ্তাহের গান কিছু একটা করবে। ওনার মাথার মধ্যে ঢুকলো যে একটা মডার্ন গান করতে হবে, আলট্রা মডার্ন। হোয়াট ইজ আলট্রা মডার্ন? অ্যান্ড আলট্রা মডার্ন কি? এখন আলট্রা মডার্ন মানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। তা আধুনিক যন্ত্রপাতির আজ সেই বেতারে তত ছিল না। তো তখন কেবল ইলেকট্রিক গিটার এসেছে এই দিকে, ঢাকায় বেশ মোটামুটি চলানো হয়েছে, ঢাকা রেডিওতে আছে, রাজশাহী রেডিওতে ছিল না কেউ। তো তখন হাওয়াইন গিটার ছিল, কামরুল হাসান মাহফুজ বলে একজন ছিলেন আমার বড় ভাই, আমাদের খুব ভালো বাজাতেন। তো তাকে বলা হলো যে উনি যেন এই গানটায় অ্যাজ এ মিউজিশিয়ান আসেন। আর এখনকার যে আমাদের অনুপ, বিখ্যাত মিউজিক প্রডিউসার, বাংলাদেশ বেতার রাজশাহী, তখন অনুপ খুব ভালো তবলা রিদিমের কম্পোজিশন করত। জি, অনুপের দায়িত্ব দেওয়া হলো রিদিমের কম্পোজিশন করার। আর আরেকজন বিখ্যাত মিউজিশিয়ান ওস্তাদজি শিবনাথ দাস, তাকে দায়িত্ব দিল বাঁশিতে কিছু করা যায় কি। তো উনি এই তিনজন মিউজিশিয়ানকে ফিক্স আপ করে অ্যাডিশনাল কিছু মিউজিশিয়ান দিয়ে গানটা হবে। গানটা ছিল ভালোবাসার কথা বলে লজ্জা দিও না, একটা গান। তো কামরুল ভাই, সবাই আসছে, কামরুল ভাই নাই। তো কামরুল ভাই দেখি 12টার সময় চোখ টোক লাল হয়ে আসছে, কী ব্যাপার? তাহলে বাচ্চু ভাই, আপনি তো আমাকে বলেছিলেন বাজাতে হবে এরকম মডার্ন কিছু গান কিশোরের সাথে। আমি তো সারা রাত প্র্যাকটিস করতে করতেই সকাল হয়ে গেছে, সারা রাত প্র্যাকটিস করতে করতে সকাল হয়ে গেছে। কি বাজাবেন উনি, কি এক্সপেরিমেন্টাল কমিটমেন্টটা কেমন ছিল, যেমন শুরুকারের গীতিকারের ব্যাপারটা, এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার। এটা উনি চিন্তা করা এই যায় যুগে না। কল্পনা করা যায় না। তখন ইনস্ট্রুমেন্ট তো অত না, বেশি না, না, ইনস্ট্রুমেন্ট আমাদের দেশে ছিল না। গিটারটা হাওয়াইন গিটার, এটা উনি মোটামুটি বাজাবেন স্প্যানিশ গিটার। কোন ইয়ারে হতে পারে বা কোন সময়কালের গান কথা বলতেছেন সম্ভবত, যদি মনে থাকে আশেপাশে বা কিছু? এটা বোধ হয় 78 কিংবা 70 না, তারও আগে বোধ হয় 74-5 এরকম সময়ের কিনে গান। আমাদের মাঝে এখন আপনি যাদের কথা স্মরণ করেছেন, আমাদের মাঝে সেই কি বলবো, বাঁশি বিশেষজ্ঞ বলেন, সঙ্গীত বিশেষজ্ঞ বলেন, দুজনেই এখনো বেঁচে আছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কামরুল হাসান সাহেব উনি আছেন, সবাই এখানে নাই, বেঁচে আছেন। উনি ঢাকায় আছেন। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। আপনার আগামী অনুষ্ঠানে তারা আবারও আপনার সাথে একসাথে হবেন এই প্রত্যাশা করি। এবারে আপনার কিছু ব্যক্তিগত জীবনের কথা জানি। আপনি পরিবারে কে আছে? আচ্ছা, ব্যক্তিগত জানার আগে আমি নামটার কথা বলছি, নামটা বলে এসেছিলেন জি জি, হ্যাঁ। অ্যাকচুয়ালি সেই সময় রাজশাহী বেতার, যেহেতু আমার প্রথম অ্যানাউন্সমেন্ট নেম অ্যান্ড্রু কিশোর কুমার বাড়োই, দিস ইজ অলসো মাই সার্টিফিকেট নেম। কিন্তু যখন আমি ঢাকায় গেলাম, যখন চলচ্চিত্রে গাইলাম, তখন বলল একজন বিখ্যাত পরিচালক দেওয়ান নজরুল, সে বলছে যে সে আবার আমার আলম খান সাহেবের খুব বন্ধু মানুষ। তা আলম ভাই বলছে, আলম তোর এই ছেলেটা তো ভালোই গায়, কিন্তু ওর এখন তো রেগুলার ছবিতে যাচ্ছে। আপনারা জানেন ছবিতে নাম গেলে সেটা শ্যুট করতে হয়, শ্যুট করতে গেলে ফিল্ম লাগে, ফিল্মের খরচ আছে। নামটা যদি বড় হয় তো বেশি ফিল্ম লাগে শ্যুট করতে। তো বলছে যে অ্যান্ড্রু, তোমার এত বড় নাম তো শ্যুট করতে পয়সা বেশি খরচ হয়, আমাদেরও ঝামেলা হয়, আর এত বড় নাম মানুষ মনে রাখবে না, বিকজ ইউ উড বি এ কমার্শিয়াল নেম। অ্যান্ড্রু কিশোর একটা কমার্শিয়াল নেম হতে যাচ্ছে, এখানে তোমাকে নাম ছোট করতে হবে। তখন উনি আমাকে বলেন, দেখো পৃথিবীতে যারা বিখ্যাত মানুষ তাদের 2 শব্দের নাম, আমি কীরকম বলে, বিশেষ গানের পাশাপাশি দেশ দেখালেন, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলে, মান্না দে, তারপরে এলভিস প্রেসলি, হেমন্ত মুখোপাধ্যায়, সব 2 অক্ষরে, 2 শব্দের। তা তুমি এখান থেকে চুজ করো কোনটা নিবা। এই তোমার 4 শব্দ থেকে কেটে ছেটে কোনটা রাখবা। তা আমি দেখলাম যে আমার যেহেতু মায়ের দেওয়ার নাম কিশোর, কিশোর তো চেঞ্জ করা যাবে না। আর অ্যাজ এ ক্রিশ্চিয়ানিটি নেম আমাদের, যেটা ওই আমাদের একটা ক্রিশ্চিয়ানিটি আছে, সেখান থেকে আসে ক্রিশ্চিয়ান নেমটা ফর্ম ফিল আপ করার সময়, সেই সময় অ্যান্ড্রু। তাই আমি বললাম যে তাহলে আমি এইটুকু রাখতে পারি, অ্যান্ড্রু কিশোর। বলে হ্যাঁ, গুড, এটাই রাখো। সেই থেকে আবার অ্যান্ড্রু কিশোর হয়ে গেলেন আর কি। এটা তো শুরু। আর পরিবারের আমার স্ত্রী নাম লিপিকা, সে একজন প্রকৌশলী এবং পুরকৌশলী সিভিল ইঞ্জিনিয়ার। আর ছেলে একজন, মেয়ে একজন। তারা কে কোথায় আছে? ছেলে মেয়েকে আমি গান শিখিয়েছি মানে মেথডিক্যাল যেটা সেটা শেখানো হয়েছে, কিন্তু একসময় ছেলে বললো যে বাবা, ইটস এ ভেরি টাফ থিং এবং এটা অনেক ধৈর্য, অনেক ত্যাগের ব্যাপার, এটা আমার পক্ষে সম্ভব না। জাস্ট গুড, তোমাকে শিখিয়েছি, যদি তুমি চাপিয়ে দেন না, তুমি যদি কোনোদিন গান গাইতে চাও, সেটুক
সেটুকু তুমি সেই তাল লয় জানো, সুর জানো, পারবা, সেটুকু দিয়ে গেছি। মেয়েকেও তাই, মেয়ে মাঝে মাঝে কিছু ইংরেজি গান টান গাইতো। এখন পড়াশোনার চাপে সে দুজনেই বিদেশে আছে, এখন হয়তো তারা গায় কিনা আমি গাই না, তো হয়তো গায় না, কারণ অত ধৈর্য তাদের নাই। কারণ সঙ্গীত এমন একটা জিনিস, প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর ত্যাগের দরকার জীবনে। এই ত্যাগ না করতে পারলে, ধৈর্য না ধরতে পারলে হবে না। আমরা অনেকক্ষণ আলাপ করলাম, এই সব শেষে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন ভালো শিল্পী হতে হলে তার কী ধরনের গুণাবলী প্রয়োজন, সে বিষয়ে একটু যদি আপনি বলতেন। অ্যাকচুয়ালি আমি যদি কথা বলি এখন হয়তো মনে হবে খুব আধ্যাত্মিক কথা, কিন্তু ইটস নট আধ্যাত্মিক। শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হবে। শিল্পী হলে স্রষ্টার প্রতি অবশ্যই লায়াবল থাকতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত, উইচ ইজ ভেরি ভেরি টাফ। এবং আমি মনে করি যে আপনি যদি, যেমন প্রতিদিন আপনি সকালে নাস্তা খান, ঠিক সেরকম প্রতিদিন প্রে করতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কারণ যে ছেলে পড়াশোনা করে সে কিন্তু প্রতিদিন পড়ে না, অন্তত একদিন গ্যাপ দেয়, দুদিন গ্যাপ দেয়। কিন্তু গান বাজনা করতে গেলে আপনি যতদিন গান বাজনা করবেন প্রফেশনালি, ততদিন প্রতিদিন সকালে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সকালে অথবা বিকালে। এটা একদিন করলাম, একদিন করলাম না, বা 1 মাস করলাম না, এরকম কোনো পর্যায়ে নেই না। যেমন আমার মধ্যের জীবনে কিছু গ্যাপ গেছে, কারণ তখন বেশ মানে তারণ্যের উচ্ছৃঙ্খলতা বলে যায় বলে ছিল, হয়তো রেগুলার পারতাম না। কিন্তু তারপর থেকে যখন আমার কনজুগাল লাইফ শুরু হয়েছে, তখন থেকে একদম সৃষ্টিকর্তা 30 দিনের মধ্যে 30 দিনই আমি সকালে ঘুম থেকে উঠে, আমার বাসায় একটা নিয়মই আছে, সবাই জানে যে আমি রুম থেকে বাইরে হয় না। আমি যখনই ঘুম ভাঙে তখনই সকাল, এবং তখন থেকে 3 ঘন্টা আমি রুমে থাকি। যে 3 ঘন্টা আমি প্রেয়ার বলেন, প্র্যাকটিস বলেন, আমার ইয়োগা বলেন, ফিজিক্যাল ফিটনেস বলেন, সব কিছু সেরে একদম বের হই। কাজে সঙ্গীত জীবনে কেউ যদি ক্যারিয়ার হিসেবে নেয়, তাকে এই জিনিসগুলো মানতেই হবে। যদি না মানতে পারে তাহলে ক্যারিয়ার হিসেবে নেওয়ার দরকার, ইনস্ট্যান্ট হিসেবে রাখুক। হ্যাঁ, তার সে ভালো গাচ্ছে, 2টা গান হিট হয়েছে, ঠিক গায়ে, তারপর শেষ। কিন্তু যদি ক্যারিয়ার হিসেবে নেয়, কেউ যদি কন্টিনিউয়াস লং রানে রান করতে চায়, তাকে প্র্যাকটিসে থাকতেই হবে, নাহলে সে রান করতে পারবে না। ইটস অ্যাবসার্ড। শিল্পী এন্ড্রু কিশোর, আপনাকে আমাদের বাংলাদেশ বেতার রাজশাহীর সকল শ্রোতাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, কেন্দ্রের সকল কলাকুশলী এবং যারা এই অনুষ্ঠানে আজকে বাণীবদ্ধ করছেন, যারা শুনছেন, এখানে উপস্থিত আছেন, তাদের সকলের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আজকে যারা এর পিছনে আছেন, কারিগরিতে আছেন, সবাইকে ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ, যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমি বলবো যে শিল্পী হলে যে গান করতে হবে তা না, প্রত্যেক মানুষের জন্য সঙ্গীত একটা ব্যাপার। আপনারা সঙ্গীত শিখুন, সঙ্গীত করুন এবং ভালো মানুষ হন। একজন ভালো মানুষ দেশে বাড়লে দেশের উন্নয়ন বাড়বে। কাজে দেশকে ভালো পথে চালাতে গেলে সবাইকে গান বাজনা শিখতে হবে, এমন কথা না, গান বুঝতে হবে, গান ভালোবাসতে হবে। বেশি করে গান শুনবেন। সবাইকে ধন্যবাদ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। স্বদেশ আমার তুমি মহিয়সী মাগো, স্বদেশ আমার তুমি মহিয়সী মাগো, তোমার মাটিতে গোলাপ ফুটেছে আজ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। তোমার ছেলেরা ফিরেছে তোমার ঘরে,
রক্ত নদীকে পেরিয়ে দারুণ ঝড়ে তোমার ছেলেরা ফিরেছে তোমার ঘরে। রক্ত নদীকে পেরিয়ে দারুণ ঝড়ে শাপলা ফোটার সুরভিত এই দিনে, শাপলা ফোটার সুরভিত এই দিনে মাগো তুমি আর কেঁদো না, কেঁদো না আর। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। তোমার ছেলেরা ফেরেনি যাহারা ঘরে, ফুটে আছে তারা লাল গোলাপের ঝাড়ে। তোমার ছেলেরা ফেরেনি যাহারা ঘরে, ফুটে আছে তারা লাল গোলাপের ঝাড়ে। আদরের মতো তোমার নয়ন জলে, আদরের মতো তোমার নয়ন জলে জেগে আছে তারা স্বাধীনতা কারুকাজ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। স্বদেশ আমার তুমি মহিয়সী মাগো, স্বদেশ আমার তুমি মহিয়সী মাগো। তোমার মাটিতে গোলাপ ফুটেছে আজ। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ।